দর্শক শুভেচ্ছা জানাচ্ছি এন্টার টিভি নিয়মিত আয়োজন রাষ্ট্রচিন্তায়। আজকে বিষয় রয়েছে বাজেট কর্মসংস্থান প্রাধান্য পাচ্ছে নাকি উপেক্ষিত হচ্ছে, এই বিষয়ে আজকে আমরা কথা বলবো। দুজন অতিথি আমার সাথে আছেন আমাদের স্টুডিওতে। আমি একটু পরিচিত হই। আমাদের সাথে আছেন পীর তানিম আহমেদ, সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। আমার সাথে আছেন আরিফ বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক আমজনতার দল। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে থাকবো নুরুজ্জামান হীরা। আমাদের সাথে দুজন অতিথি আজকে কথা বলবেন বাজেটে যে কর্মসংস্থান, এই বিষয়ে কি প্রাধান্য পাচ্ছে নাকি উপেক্ষিত হচ্ছে। আমরা যদি একটু ধারণা নেই যে 2026 এবং 27 সালে অর্থ বছরে যে বাজেট আসছে, ইতিমধ্যে আমরা জানেন যে 9,30,000 কোটি টাকার একটা বিশাল বাজেট আসছে, যেটা গত বছরের তুলনায় 1,40,000 কোটি টাকা বেশি। আমরা ইতিমধ্যে দেখেছি স্বাস্থ্য, শিক্ষা এবং রাজস্ব সংস্কারের উপর জোর দিয়েছে। কর্মসংস্থানে জোর দেওয়া হচ্ছে না মনে হচ্ছে আপাত দৃষ্টিতে। আপনি যদি দেখেন, আমরা একটু যাই তানিম আহমেদ আপনার কাছে। বিশাল এই বাজেটে ইতিমধ্যে আমাদের যে কর্মসংস্থান, নিশ্চয়ই জানেন যে আওয়ামী লীগ সরকার গত 17 বছর যখন 2008 সালে প্রথম ক্ষমতায় আসে, তখন আপনার একমাত্র জনগণকে বোকা বানিয়েছিল যে ঘরে ঘরে চাকরি দিবে বলে। আমরা শেষ পর্যন্ত সেটা দেখিনি, উপেক্ষিত হয়েছে সেই ইস্তিহার, দলীয় ইস্তিহারে। এবার দেখেছি জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করছে, তাদের ইস্তিহারেও ছিল যে বেকারদের ভাতা দেওয়া হবে যতদিন পর্যন্ত বেকারত্ব মোচন না হবে। তো আপনার প্রতি বছর 24 লাখের মতো তরুণ তরুণী চাকরির বাজারে প্রবেশ করছে, অথচ সেই তুলনায় বাজার নেই। আপনি কি মনে করছেন এই বাজেটে তরুণদের যে কর্মসংস্থান উপেক্ষিত হচ্ছে, এটা কি মনে করছেন কিনা? আসলে না, আমি আসলে মনে করছি না যে উপেক্ষিত হচ্ছে, কারণ আমি আপনাকে অনেকগুলো তথ্য উপাত্ত দিতে পারি। জি, প্রথম, যদি আপনি দেখে থাকেন যে এই বাজেটে তরুণদের নিয়ে কিন্তু সরকার চিন্তা করছে। জি, সরকার কোন জায়গায় তরুণদেরকে নিয়ে চিন্তা করছে? এই যে আপনি কয়েকদিন আগে দেখেছেন যে রাস্তায় দাগ দিয়ে দাবার গুটি সাজায়া তারপরে সেখানে কার্ড বিক্রি করা হয়েছে। আমরা বরাবরই বলে থাকি যে একটি স্মার্ট নগরী গড়ে তুলতে হলে সেইখানে হচ্ছে আপনার কোনো ধরনের ফুটপাথ, কোনো ধরনের এইগুলো থাকবে না, একটা রাস্তার নিয়ম আছে। এবং পাশাপাশি দেখেন, আপনি যদি আমরা যারা গাড়ি চালাই, আমরা কিন্তু অনেক বছর শেষে একটা বিশাল অঙ্কের একটা ট্যাক্স দিই। ট্যাক্সটা সরকারকে দেই কিন্তু আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, রাস্তাঘাট অনেক কিছুর জন্য ট্যাক্স দেই। সেই সরকারি যখন মোটা দাগে এই হকার উচ্ছেদের থেকে সরে এসে তাদেরকে একটা নতুন বন্দোবস্ত দাগ দিয়ে, এবং সেইখানে যে নৈরাজ্য হয়েছে আমরা সেগুলো কিন্তু দেখেছি কয়েকদিন আগে, বা এখনো আমরা দেখতে চলছি যে এই কার্ড নিয়ে একটা ধূম্রজাল সৃষ্টি হয়েছে। এবং সেইখানে এই যারা কার্ডবাজি করছেন তারা কিন্তু দলীয় লোকজন এবং যারা এই কার্ডবাজ যারা আছেন, এরা কিন্তু এই কার্ডটাকে সামনে নিয়ে আসলে জনগণের সাথে একটা ট্রাম্প কার্ড খেলে দিচ্ছেন। 52 কার্ড হতে কিন্তু খুব বেশি দিন লাগবে না। আমাদের যেই পরিমাণে কার্ড দেওয়া শুরু হয়েছে, সরকারি দল যেভাবে কার্ড দেওয়া শুরু করেছে, আমার মনে হয় যে আমাদের 52 কার্ড হতে লাগবে না। কিন্তু অসুবিধা আছে কিনাতে ভাই, আপনি আমার রাস্তা বন্ধ করে দিচ্ছেন, আপনি কয়জনকে কার্ড দিবেন? এই যে আপনি কার্ড দিচ্ছেন, এতে তো রাষ্ট্রের টাকা নষ্ট হচ্ছে। এই টাকাটা তো আমি যেই ট্যাক্সটা দেই সেই টাকাই তো মূলত সরকার পায়, এবং সরকার এখান থেকে একটা সুবিধাজনক জায়গায় যায়। আপনার হঠাৎ করে এত কার্ড কেন চলে আসলো, সেটা আমার একটা প্রশ্ন। বা এই কার্ডের মধ্যে আসলে কি আছে যেটা অন্য কিছুর মধ্যে না? আমি যদি কার্ডকে সাধুবাদ জানাই, এখন তো স্মার্ট যুগ, আপনি একটা এনআইডির মধ্যে আপনি সবকিছুই কিন্তু লিঙ্কড করে দিতে পারেন। যে যেমন বিদেশে আমরা দেখেছি, যে আমি একটা সময় প্রবাসে ছিলাম, সো আমি দেখেছি যে একটা এক্সেস কার্ড হচ্ছে সমস্ত মানুষের। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যেইভাবে কার্ড দেওয়া শুরু করেছেন, ভাই আমার তো নতুন করে একটা ওয়ালেট কিনতে হবে না, অরেলস আমার একজন লোক রাখতে হবে যে ঠিক আছে ভাই, আমি যদি এইগুলো অ্যাভেল করতে চাই, ইউ উইল ক্যারি মাই ওয়ালেট, এরকম একটা অবস্থা। কিন্তু এটারে যদি আপনি একটা কার্ডের মধ্যে নিয়ে আসতেন, সেইটা অবশ্য অন্য একটা স্মার্ট কার্ড আমাদের জানেন, সেখানে ধরনের আপনাকে একটা তথ্য দেই। আপনি কি জানেন আমার ভোটার আইডি কার্ড আজকে 2026-এ দাঁড়িয়ে আমার ভোটার আইডি কার্ডটি স্মার্ট না? জি,
আপনি সেই একটা ভোটার আইডি কার্ডকে আপনি স্মার্ট করতে পারেননি, মানে কর্মে স্মার্ট না, কর্মে না, নামে smart। ফিজিক্যালি তো বলছি স্মার্ট কার্ড, এটা ফিজিক্যালি স্মার্ট না, আমার কার্ড না। আমি গত সপ্তাহেও আমি যখন আমার এলাকায় গিয়েছি, আমি নির্বাচন কর্মকর্তাকে প্রশ্ন করেছি, ভাই আমার কার্ডটা কবে আসবে? That doesn't have any answer. আপনি কি করবেন যে প্রান্তিক মানুষ আমার মতন যারা আছে, যারা কার্ড পায় না, আসলে ভাই আমাদের কেমন যেন একটা রোহিঙ্গা লাগে, কারণ আমার কাছে স্মার্ট কার্ড নাই। এরপরে এত কার্ডের বোঝা, এত কার্ডের ব্যাপার স্যাপার আসলে চাপায় দিচ্ছে নাকি সরকার, সেটাও দেখতে হবে। এবং এই কার্ড, অবশ্যই কার্ড সাধুবাদ জানাতাম যদি এইগুলো ঠিক করতো। আমরা স্মার্ট কার্ড দেখেছি, এই যে কার্ড দেওয়ার যে পরিকল্পনা, এটার মধ্যে যে আবার একটা শস্যের মধ্যে ভূত থাকবে না। কারণ ভাই আমি এত পরিমাণ চুন খেয়েছি, এখন দধি দেখলেও ভাই আমার ভয় লাগে। কারণ আমার ড্রাইভিং লাইসেন্সের কার্ড, এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট কার্ড। ড্রাইভিং লাইসেন্স এটা আমরা একটা সময় দিয়ে দিয়েছিলাম ইন্ডিয়ান টাইগার আইটিকে, সেই টাইগার আইটি আমার ডাটা সেল করে দিয়েছে। আপনি যেই কার্ডগুলো দিবেন, সেই কার্ডগুলো কাদের মাধ্যমে করছেন, আমার ডাটা কতটুকু নিরাপদ? এই বিষয়টি আমাদের দেখার বিষয় আছে। আমরা একটু ঘুরে আসি আরিফ বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক আমজনতা দল, আপনার কাছে। যেটি আসলে আমরা আলোচনা একদিকে তো অন্যদিকে গিয়েছে, আসলে রাস্তায় যে ফুটপাত দখল, আসলে এইটা পৃথিবীর কোথাও এই ঘটনা নেই। মানে এই রাস্তার মধ্যে এভাবে দখল করে ব্যবসা বাণিজ্য করা, কর্মসংস্থান করা, ইতিমধ্যে সরকার একটি ভালো পদক্ষেপ আমরা নিয়েছে, প্রশাসন দেখেছি উচ্ছেদ করেছে। আবার পক্ষান্তরে দেখছি যে কার্ড দিয়ে সেখানে আবার পুনঃ স্থাপন করা হচ্ছে। এটিকে আপনি কোনভাবে দেখছেন? এটি আসলে কতটা সরকারকে সাধুবাদ জানাতে চাই, কারণ আপনারা হয়তো খেয়াল করেছেন কিনা আমি জানি না, উন্নত বিশ্বে বিশেষ করে আমেরিকাতেও কিছু জায়গায় এভাবে কিন্তু ফুটপাত নির্দিষ্ট জায়গায় না, নির্দিষ্ট সময়ের জন্য, এবং সেটা গাড়িতে করে নির্দিষ্ট সময়ের জন্য। আমাদের শান্তিনগরে এরকম একটা বাজার বসে বেলি রোডের পাশে, সকাল 8টার মধ্যে আবার এটা পরিষ্কার হয়ে যায়। ওয়াশিংটন ডিসির সামনে নিশ্চয়ই বসে না, সেটা ওই তাদের বাণিজ্যিক নগরীতে এভাবে বসে না, যেখানে আমি হাঁটতে পারবো না, আমার হাঁটার জায়গাটাকে রেখে এভাবে বসে, মানে হার্ট অফ বাংলাদেশ, ঢাকা সিটি। আমার দেশের বিষয়টাকে আগে উপলব্ধি করতে হবে। আমার এখানে বিশাল সংখ্যা একটা মানুষ, তাদের সাথে তাদের পরিবার আছে, ফ্যামিলি আছে, বাচ্চারা আছে, ইভেন তাদের বৃদ্ধ বাবা মা পর্যন্ত আছে। তারা এই ফুটপাতের উপর নির্ভরশীল, এখানে তারা বিজনেস করে, সেই টাকায় তাদের ফ্যামিলির খরচ বহন করে মাসব্যাপী। আমি বলছি তাদেরকে যদি আমরা হুটহাট করে উচ্ছেদ করি, তাদের যদি পুনর্বাসনের ব্যবস্থা না করে, তাহলে তো আমাদেরকে আবার তাদের ক্ষতিপূরণ দিতে হবে। আপনি তাদের পুনর্বাসন ব্যবস্থা করবেন রাস্তায় দাগ দিয়ে, আবার ওই পুরনো ভাবে বসায়া? সরকার অবশ্যই সে বিষয়ে ভাবছে, তাদেরকে নিয়ে ভিন্ন চিন্তার একটু মার্কেট করা, কিংবা যেখানে তারা এই ধরনের মার্কেট করা তো অন্য জিনিস। মার্কেট করা হচ্ছে হলিডে মার্কেট তো আমাদের আছে, হলিডে মার্কেট আমাদের ঘোষণা করা আছে, মার্কেট করা হচ্ছে অন্য জিনিস। বাট আপনি আমার প্যাসেজ ওয়েতে আপনি দাগ দিয়ে, মোটা দাগে যখন আপনি কার্ড দিবেন, এবং এইখানে দলীয় দুর্বৃত্ত এখানে দলীয় লোক চলে আসে, এবং এই যে চাঁদাবাজির যে একটা সিস্টেম, যে আমি আপনাকে কার্ড, তো কোনো দলীয় লোক না দিচ্ছে, সিটি কর্পোরেশন। আপনি দলীয় লোক পাবে, দলীয় লোকের বাইরে পাবে, এই নিশ্চয়তা আপনি দিতে পারেন। আপনি একজন দেখান যে উনি দলীয় না, উনি কার্ড পেয়েছে, একজন দেখান। আপনি হকাররা আসলে কোন দলের? হকাররা দলের না হলে তাকে রাস্তায় কেন বসাইতে হবে? আপনারা তো হকার যদি দলের হতো তাহলে তো বিএনপি সরকার এসে সেটা উচ্ছেদ করতো না, সিটি কর্পোরেশন উচ্ছেদ করতো না। কই উচ্ছেদ? দলের উচ্ছেদ করলো রে ভাই। এখন তো নতুন পত্র, মানে পুরানো বোতলে নতুন মদ, অথবা নতুন বোতলে পুরানো মদ ঢেলে আপনি খাচ্ছেন, ব্যাপারটা এই। আপনি যে কোনো ভাবে মন্তব্য করতে পারেন, কিন্তু বাস্তবতা এটা, তাদের ফ্যামিলির দিকে তাকাতে হবে। সেই জন্য একটা শৃঙ্খল পরিবেশে নিয়ে আসা হয়েছে, যেন ফুল রাস্তা কেউ দখল না করতে পারে। আপনি চলতে পারবেন না, এই লায়াবিলিটিস কি আমার? আমি তো সরকারকে ট্যাক্স দিচ্ছি আমার প্যাসেঞ্জারের জন্য, কারণ আমি বছরটা শেষ হলে, আপনার যদি গাড়ির নাম্বার থাকে ঢাকা মেট্রো গ, মানে হচ্ছে আপনার 1500 সিসির একটা গাড়ি থাকে, ইউ হ্যাভ টু পে 25,000 ট্যাক্স। আপনার যদি এটা 1800 থাকে, তখন আপনার এই ট্যাক্স যায় 56,000-এ। এটা যদি 2000 থাকে, 65,000 পর্যন্ত, মানে 75,000 পর্যন্ত ট্যাক্স চলে যায়। এই ট্যাক্সগুলো জনগণ দিচ্ছে তাদের গাড়ি ঘোড়া এবং প্যাসেঞ্জারের জন্য, যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে। আপনি যেভাবে গাড়ির জন্য ট্যাক্স দিচ্ছেন, সে তার খাবার পণ্য নানাবিধ কর্মকাণ্ডেও কিন্তু সে ব্যবসার জন্য, সেজন্য আপনি আমার চলার পথে রাস্তা বন্ধ করবেন? আপনি যেমন সরকারের, জনগণ হলো সবাই কিন্তু সরকার। এই জন্য আপনি আমার চলার পথে রাস্তা প্যাসেজ বন্ধ করে দিবেন? একদম ফুল প্যাসেজ বন্ধ করা হচ্ছে না তো, নির্বিঘ্নে গাড়ি চলছে। এই ব্যালেন্স কি ভাই আপনাদের এই ব্যালেন্স একটা লাইন করা হয়েছে, এই যে ব্যালেন্স বললেন ভাই, যে
নির্দিষ্ট জায়গায় বসতে পারবে এবং লাইনটা কোথায় করা হয়েছে? সড়কে কিনা? ফুটপাতে করা লাইনটা কি সড়কে করা হয়েছে কিনা? প্রধান সড়কে করা হয়েছে। প্রধান সড়কে কি এটা উচিত কিনা? প্রধান সড়কের লাইন করে, সড়কটা তো যান চলাচলের জন্য। আপনি দেখেন যান চলাচলের জন্য আপনারাই তো গাড়ি আপনারা পার্কিং করেন কোথায়? রাস্তায়। তো সেই জায়গাটা আপনারা পার্কিং কে রাস্তায় পার্কিং করে? রাস্তায় পার্কিং করলে তো পুলিশ মামলা দেয়। তাহলে যাবে সুযোগ পাই কোথায়? জ্যামে তো পড়ে থাকে। এখন তো সুযোগ পাবে না, যেহেতু সরকার কর্তৃক কার্ড দিয়ে তাকে বসানো হচ্ছে রাস্তায়। এটা সমীচীন কিনা? এটা কতটা যুক্তিযুক্ত হচ্ছে? আমরা অনৈতিক জিনিসকে আপনি কার্ড দিয়ে একটা বৈধতা দিচ্ছেন ভাই, একদম ফুল স্টপ এন্ড লাউড এন্ড ক্লিয়ার। আমরা একটু আরিফ বিল্লার কাছ থেকে একটু শুনি এই বিষয়টাকে উনি কিভাবে আসলে মূল্যায়ন করতে চান। আসলে সরকারের সিদ্ধান্তটাকে আপনি স্বাগত জানাচ্ছেন কিনা? যে সিদ্ধান্তটি নিয়েছে সেটাতে আমি সাধুবাদ জানাই। আচ্ছা, তবে সরকার যেভাবে লাইন আপ করেছে এটা শুধু বাংলাদেশেই না, এটা উন্নত বিশ্ব আছে, কোথাও নাই। আমরা আমি আপনাকে চ্যালেঞ্জ দিতে পারবো ভাই। আমি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি মোটামুটি 24-25টা দেশে ঘুরছি। আপনার নজরে হয়তো না, আমি একদম প্রান্তিক জায়গা থেকে, যেহেতু সংবাদকর্মী, মালয়েশিয়াতে আছে, তাও যে গাড়ি ব্যবহার করে নির্দিষ্ট সময়ের জন্য কিছুটা ওই দেশগুলোর একদম প্রান্তিক জায়গায় ঘুরেছি ভাই। আমি দেখি নাই কোথাও এরকম কার্ড দিয়ে সিটি কর্পোরেশন বলেছে যে না তুমি এখানে বাণিজ্য করো। তাদের একটা বৃহৎ নাগরিক, আমরা ঢাকা শহরে যদি কত জনসংখ্যা ঢাকা শহরে 3 কোটির মতো এখন কাছাকাছি। এই 3 কোটি কাছাকাছির মধ্যে হকার কত? আপনি দেখবেন কোন একটা ফুটওভার ব্রিজ খালি আছে? খালি নেই। কোন একটা প্যাসেজওয়েতে খালি আছে? কারণ বাজার থেকে শুরু করে এখান থেকে চাঁদাগুলো কারা উঠাইতো আগে? এই চাঁদাগুলো আগে উঠাইতো দলীয় লোকজন। বা এটা পুলিশ স্টপ। আপনি বেসিক জায়গায় আসেন, বলেন না যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, আওয়ামী লীগের আমলে কি হয়েছে? আপনি ভালো করতে থেকে অন্তর্বর্তী সরকার আর এই অনেক ভালো। আমরা তো আপনার কর্মসংস্থান মানে কার্ড দিয়ে দিবেন। আপনারা কার্ড দিবেন, এই কারণে ভালো। গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়েছে। কোথায়? আওয়ামী লীগের আমলে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়েছে। এই মানুষগুলো গেছে কোথায়? আওয়ামী লীগের আমলে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়েছে, তারপর এগুলো তো বাংলাদেশে আছে। হ্যাঁ, তো এদের তো একটা কর্মসংস্থান প্রয়োজন। হ্যাঁ, তারা তৈরি করতে পারে নাই। এরা সহজ পন্থা হিসেবে কেউ ফুটপাতে চলে গেছে, ভাই কেউ হয়তো অটো রিকশা চালায়। আওয়ামী লীগ আমলে যদি গার্মেন্টস বন্ধ হয়ে থাকে, আওয়ামী লীগ আমলে যদি গার্মেন্টস বন্ধ হয়ে থাকে, যে why don't you bring the investor in our country rather than you give the card to someone else? আমরা তো আপনি গার্মেন্টস বন্ধ হচ্ছে, আপনি গার্মেন্টস আমাদের অন্যতম একটা রেমিটেন্স আহরণের একটা জায়গা। আপনি গার্মেন্টস বন্ধ হয়েছে এই জন্য মানুষজনকে ফুটপাতে নামাই দেবেন? হাউ ফানি ব্রাদার। না তো আমরা ফুটপাতে নামাই দিচ্ছি না তো, কাট দিচ্ছি। যারা ফুটপাতে আছে হ্যাঁ, আমরা কাদেরকে কাট দিচ্ছি? যারা ফুটপাতে ব্যবসা করছে এখন এই মুহূর্তে। এখানে গার্মেন্টস এর সাথে আপনি চাইলে হুট করে তো এক মাসে একদিনে করে ফেলতে পারবেন। গার্মেন্টস এর সাথে সম্পর্ক থাকে। আপনি যে বললেন গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, কর্মরত ছিল সে তো বেকার হয়ে গেছে। সে চিন্তা করছে আমি কিছু একটা প্রোডাক্ট নিয়ে রাস্তার পাশে বসে। আগেও তো ছিল, নির্বাচন নির্বাচন কমিশনের সামনে খোদ সেখানে কেক বিক্রি হয়েছে, এখনো হচ্ছে, আরো বেশি হচ্ছে। এই যে আমরা বলছি মানুষের হারিয়েছে। আমরা আপনাকে বলছি সেই বিষয়টা নিয়ে আসেন ভাই। আমাদের বিডার আছে না, আমরা তো সেদিকে হাঁটছি। আপনি তো দেখলেন যে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন তিনি কিন্তু অলরেডি মালয়েশিয়াতে গিয়েছেন এবং আলোচনা চলমান রয়েছে। আমরা বিদেশে মানে শ্রমিক রপ্তানির কাজ করছি, এছাড়াও বিদেশি বিনিয়োগের আছে ভাই। মালয়েশিয়াতে ইতিমধ্যে আমাদের শ্রমবাজার আবার খুলছে। ফাইন, আমি এটা জানি, তো এই কারণেই বললাম শ্রমবাজার খুলতেছে, ভালো কথা। এই যে শস্যের মধ্যে ভূত, আমি যে প্রায় বলি আপনাকে যে এই যে শস্যের মধ্যে ভূত, কোন জায়গায় ভূত? আপনি মালয়েশিয়াতে গিয়েছেন এবং পার্টিকুলারলি কিছু কোম্পানিকে আপনি এখানে পার্টিসিপেট করতে দিচ্ছেন। এখানে আমাদের বাংলাদেশে যদি 4-5 হাজার ম্যান পাওয়ারের লাইসেন্স থেকে থাকে, কয়টা কোম্পানি সাবমিট করতে সুযোগ পাবে? সবাই পাবে না। কয়টা কোম্পানি সুযোগ পাবে? এই যে যে ছিল এখানে সিন্ডিকেট, স্বপন সাহেবদের যে সিন্ডিকেটটা ছিল, সেই সিন্ডিকেট তো একই আছে। মালয়েশিয়ার দাতু আমিনদের যে সিন্ডিকেটটা আছে, সেই সিন্ডিকেট তো এখনো আছে। হোয়াট ইজ নিউ ব্রাদার? We want to see something new. What is new you have done? গতকালকে আমাদের প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন যদি বিএমইটির দুর্নীতি উনি বন্ধ না করতে পারেন উনি মন্ত্রিসভা থেকে সরে দাঁড়াবেন। আপনাকে একটা দুর্নীতির কথা এখন বলে দেই, আপনি একটু কাইন্ডলি এই অনুষ্ঠানের মাধ্যমে উপদেষ্টা এই মন্ত্রী আজ অবধি বলতে পারছে কিনা সেটা আমাদেরকে দেখান। এটা স্ট্যান্ডবাজি ভাই, এটা স্ট্যান্ডবাজি। আমরা নমুনা তৈরি করছি। কেন বলছি স্ট্যান্ডবাজি? আপনি আমার কথা শুনবেন তো। আজ অবধি প্রধানমন্ত্রী প্রটোকল ছাড়া বাইরে বের হয়েছে দেখেছেন? আমাদের প্রধানমন্ত্রী জনগণের কাতারে গিয়ে। হ্যাঁ, আমি দেখেছি আমাদের প্রধানমন্ত্রী তার সস্ত্রীক একটা ছবি বের হয়েছে। প্রধানমন্ত্রী মহোদয় উনি গাড়িতে বের হয়েছেন ওনার স্ত্রীকে, এটা খুবই সাধুবাদ জানানোর একটা ব্যাপার। কিন্তু
এটা যেমন সমাজে অনেক ধরনের বার্তা দেয়, এটা নিশ্চয়ই উনি ভালো একটা মানে উদাহরণ প্রধানমন্ত্রীর এইটার মাধ্যমে উনি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন স্বামী স্ত্রী একজন আরেকজনের পরিপূরক। আমি একদম সমাজের মধ্যে যে মানে একটা সমস্যা, আমি এটাকে সেটা থেকে উনি বুঝিয়েছেন যে আমি প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও আমার স্ত্রীর প্রতি আমার দায়িত্ববোধ আছে। আপনি বাংলাদেশের এই যে দেখেন সরকারি দল বারবার কনস্টিটিউশনের কথা বলে, সরকারি দল এই যে ধারা উপধারা অনেক কিছু বলে। ভাই আমি আপনার কাছে বিনয়ের সাথে একটা প্রশ্ন করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী কোন জায়গা থেকে গাড়ি চালানোর লাইসেন্স নিয়েছেন এবং তার লাইসেন্সের কপিটা আছে কিনা? উনি প্রথমেই যদি ল ব্রেক করেন, এই কথাগুলো আমাদের বলতে হবে ভাই। পূর্ণ শ্রদ্ধা রেখে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে আমি বলছি, কারণ ইটস আ মেসেজ। আওয়ার প্রাইম মিনিস্টার এমন একজন ব্যক্তি, আপনার বুঝতে হবে আওয়ার প্রাইম মিনিস্টার রহমান বেগম জিয়ার সন্তান, জিয়া রহমানের সন্তান। এই কারণে পারবেন, উনি পারবেন এই জন্য বলছি না উনি অন্যায় করতে পারেন না, উনি অন্যায় করবেন। আলহামদুলিল্লাহ আমরাও তো সেটা জানি। আমি এই কারণে ভাই আমি কালকে অনলাইনে অনেক কমেন্ট গুলো দেখি, তো এখানে অনেক মানুষের কমেন্ট ছিল যে মাননীয় প্রধানমন্ত্রী যেই দৃষ্টান্তটা স্থাপন করেছেন ফেয়ার এনাফ, এটাকে আমরা খুবই সাধুবাদ জানাই যে স্ত্রীদেরকে কিভাবে সম্মান দিতে হয় উনি শিখিয়েছেন। বাট ভাই নিন্দুকেরাদের কথা তো থাকবেই, সমালোচনার তো থাকবেই। আমার প্রশ্নটা হচ্ছে আমি কখনো দেখি নাই মাননীয় প্রধানমন্ত্রী উনি বাংলাদেশ থেকে কোনো ড্রাইভিং লাইসেন্স নিয়েছেন, এবং উনি যেহেতু নিজে গাড়ি চালাচ্ছেন এই কথাগুলো আমরা এই বিষয়ে পরবর্তীতে আরো কথা বলবো। আমরা একটু ওনার কাছে একটু আরিফ বিল্লাহের কাছে কর্মসংস্থান সৃষ্টিতে আসলে এই সরকারের কোনো নতুন উদ্যোগ আপনার চোখে পড়ছে কিনা বা পড়বে কিনা। আমরা নিশ্চয়ই যেটা প্রথমেই শুরুতে বললাম 26 এবং 27 সালের যে বাজেট, সেখানে বিশাল একটা বাজেট, সেখানে প্রায়োরিটি দেওয়া হচ্ছে স্বাস্থ্য, শিক্ষা এবং রাজস্ব সংস্কারে। আসলে কর্মসংস্থান সৃষ্টিতে আপনি জানেন প্রতি বছর 24 লক্ষ তরুণ তরুণী প্রবেশ করে চাকরির বাজারে শিক্ষিত। এই বিশাল কর্মসংস্থান বেকার রেখে রাষ্ট্রকে এগিয়ে নেওয়া সম্ভব কিনা আসলে? আমরা বিগত সময় আমরা নিজেরাও তো স্টুডেন্ট ছিলাম, 18 সালে পড়াশোনা শেষ করেছি, তো আমরা সবাই একটা হতাশায় ভুগতাম যে পড়াশোনা শেষ করছি কি জানি কি জব করবা। অনেকেই আমাদের কাছেও আসে, ভাই আপনারা তো ব্যবসা করেন, আপনাদের কোনো জায়গায় কোনো ভ্যাকেন্সিতে আমাদেরকে একটু নেওয়া যায় কিনা, আমাদের ছোট ভাইরা আসে। তো সবারই একটা হতাশা, যদি জিজ্ঞেস করি তুমি কোন জায়গায় কি কাজ করতে চাও, তোমার স্কিল কোথায় আছে, কেউ বলতে পারে না। আমরা প্রথম ফোকাস হলো আমাদের সরকার যেটা করতে যাচ্ছে সেটা হলো স্কিলড ডেভেলপ করা। আচ্ছা, আপনি জানেন ইতিমধ্যেই কিন্তু বিএনপি যে ইশতেহার ঘোষণা করছে তার বিস্তারিত যদি আপনি দেখেন, তো সেখানে মানে যুবকদেরকে কিভাবে ট্রিট করেছেন, ওনাদের বেকার ভাতা যতদিন পর্যন্ত ওনাদের বেকারত্ব দূর না করতে পারবে, বেকার ভাতা দিয়ে নিশ্চিত করবে যেন সেই বেকারটা নিজে চলতে পারে। আপনি আরেকটা দেখেন, বাংলাদেশে যুবকদের যে ঋণের ব্যবস্থাপনা, সেখানে গ্যারান্টার লাগবে একজন সরকারি কর্মচারী কি সরকারি কর্মকর্তা। এই ধরনের অনেক বিষয় আছে যেগুলো সরকার সেগুলো আরো সহজ করে নিয়ে আসবে। আমাদের ইতিমধ্যে কিন্তু কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আছে জনাব আপনার আরিফ বিল্লাহ ভাই, আপনার আমাদের ৭,৮১৯টি কারিগরি, এর মধ্যে ৬৯১টি সরকারি, বাকিগুলো বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আছে। এখানে গভর্নমেন্টের বিশাল একটা বেতন ভাতা যাচ্ছে, খরচ হচ্ছে। তো এই যে এগুলোকে স্কিল করার জন্য কিন্তু আমাদের বিশাল শ্রমবাজার আছে বাইরে, স্কিল যাচ্ছে না। টোটালি 55 বছরের বাংলাদেশে আমরা শুধু রপ্তানি করছি আপনার শ্রমিক, অর্থাৎ লেবার। আমরা পারিনি, আমরা এর বেশি কিছু করতে পারিনি। জি দেখেন সমালোচনা তো অনেকই করা যায়, কিন্তু উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য রুটস। আমাদের বাংলাদেশে আপনি আজকে যদি জন্মগ্রহণ করেন, আপনি ৭৯,৮৯৮ টাকা কোট আনকোট এই টাকা মাথাপিছু ঋণ নিয়ে আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করছে একটা বাচ্চা আজকে। হ্যাঁ, এরপরে দেখেন এই যে একটু আগে নূর ভাইয়ের কথা বলছেন, খুব প্রাসঙ্গিকলি চলে আসে যে আমরা কিন্তু একটা বড় সেক্টর আমাদের মানে এটা হচ্ছে আমাদের প্রবাসী আয়। আপনি কি আসলে শ্রমিক পাঠাতে গিয়ে আপনি কি আসলে যোগ্য শ্রমিকটাকে পাঠাচ্ছেন? সেটাই বলছিলাম। বা এইখানে যে মনোপলি যে সিস্টেমটা আছে, বা এই মধ্যস্বত্বভোগী কারা, এটা নিয়ে কি কখনো আপনারা কথা বলেছেন? বা এই জায়গাগুলো কি রিফরমেশনের আপনারা কখনো কোনো চিন্তা করেছেন? হোয়াট ইজ নিউ ব্রাদার? আমরা এই নতুন কোনো জিনিস দেখতে চাই, যেটা পুরনো বন্দোবস্ত না, একটা নতুন,
যে আপনি এত এত বেকারকে আপনি চাকরি এই বিষয়ে আমরা একটু ওনার কাছ থেকে মন্তব্য জেনে আসি। আসলে এটা চমৎকার কথা বলছে, আমরা নতুন কিছু দেখতে চাই। নতুন কিছু আপনি যদি জানেন, আপনি তো বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, আমরা এই জন্যই তো অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে। জি, বেকারদের জন্য কাউকে নতুন করে বেকার করা হচ্ছে না, বেকারদের জন্য পদক্ষেপ নিচ্ছে। মাত্র সদ্য একটি সরকার ভূমিষ্ঠ হয়েছে, আপনি আগেই যদি তার কাছে প্রত্যাশা করে থাকেন সে এটা কেন করলো না এই 2 মাসে, তাহলে তো সেটা না না কেন করলো না, আমরা ভাই জাজমেন্টাল না, আমি জাজমেন্টাল হতেই চাই না। সময়টা কত সময়? একটা বাজেট থেকে আরেকটা বাজেট একটা সময় দিতে হয়। এবারের যে একটা বছর যদি একটা শিক্ষার্থীকে সময় দেন হ্যাঁ, যে বাবা তুমি পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করে তুমি পরীক্ষা দিয়ে রেজাল্টটা তুমি আমাকে দিবা, পরীক্ষার আগে তাকে ভর্তি করে দিয়ে আপনি বলবেন যে তোমার রেজাল্টটা কি বাবা দাও আমাকে দেখাও, আমি একটু তোমাকে নিয়ে প্রাউড ফিল করতে চাই, তাহলে তো আত্মঘাতী হবে ভাই। এই রেজাল্ট আনতে যদি আমার 5 বছর লাগে তাহলে তো সমস্যা। বিএনপি সরকার তো 5 বছর যেমন ক্ষমতায় বসে নাই। হ্যাঁ, রেজাল্ট ক্ষমতায় বসে দৃশ্যমান কি হইছে এটা একটু আমারে দেখান না, এটা একটু বুঝান আমারে। দৃশ্যমান কি হচ্ছে? দৃশ্যমান বর্তমানে যে আপনি দেখেছেন একটা ভঙ্গুর অবস্থায় এই সরকারটা ক্ষমতায় আসছে। অর্থনৈতিক সমস্যা, বৈদ্যুতিক সমস্যা, জ্বালানির সমস্যা, প্রত্যেকটা সেক্টরের সমস্যা নিয়ে মাথায় নিয়ে সকল বোঝা নিয়ে তারপর ক্ষমতায় আসতে হয়েছে। এক কথাই শূন্য থেকে শুরু করতে হচ্ছে। তো শূন্য থেকে যেহেতু শুরু করতে হচ্ছে আপনার একটু সময় লাগবে ভাই। আপনি সেই জন্যই আমি বলছি একটা লাইন যদি টানেন আপনার প্রথম বিন্দুর প্রয়োজন হয়। আমরা তো বিন্দু থেকে আমি একটু ছোট্ট আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব। আমরা বলেছেন যে যারা বিদেশে অর্থ পাচার করেছে তাদের বিষয়ে পদক্ষেপ নিচ্ছেন এবং সেগুলো নিয়ে এস আলমের ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী? এস আলম হোক আর যেই আলম হোক, আমি একদম কোট আনকোট বললাম, এস আলমের ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী? আপনি বড় বড় রাঘব বোয়াল যে আমি বললাম তো, এস আলম বাংলাদেশের বলতে পারেন, এস আলম গ্রুপ বলতে পারেন, এস আলম গ্রুপ বলতে পারেন, এরা বাংলাদেশের সম্পদ। এরা যদি কোনো অন্যায় করে থাকে তাদের মাধ্যমে সেই অন্যায় শোধন করতে হবে। আপনি এস আলমকে বাংলাদেশের সম্পদ বলছেন? অবশ্যই বলছি। এস আলমকে বাংলাদেশের সম্পদ অবশ্যই বলছি। যারা বড় বড় ব্যবসায়ী তারা কি করবে? এস আলম বাংলাদেশের ব্যক্তি অপরাধ করতে পারে কিন্তু ব্যক্তির কোনো প্রতিষ্ঠান তো অপরাধ করতে পারে না। আপনি যদি বলেন এই কথা বলে থাকেন যে এস আলম বাংলাদেশের সম্পদ না, তাহলে আপনি কেন বলছেন না আরেকজন এই যে রেস্টুরেন্টের মালিক রফিকুল ইসলাম, সে কেন এখন দেশে একদম খুল্লা ঘোরাফেরা করছে, বিজনেস স্টার্ট করছে, তার কথা কেন আপনি বলছেন না? আমি ছোট্ট একটু আমরা বিরতিতে যাব, তার আগে ছোট্ট প্রশ্ন করে 30 সেকেন্ডে আপনার কাছে উত্তর চাই। গত বছর হজের খরচ ছিল 4,78,000 টাকা। নিশ্চয়ই গত বছর আপনার স্বনির্বাচিত সরকার ছিল না। এই বছর 4,67,000 টাকা খরচ, 10,000 টাকা কমিয়েছে। সিন্ডিকেট যদি না থাকে, মানে সরকারের যেটি তানিম বলেন যে নতুনত্ব কিছু দেখাতে হবে, তো আমাদের হজের খরচ তো অলমোস্ট একই আছে। তার মানে এই সরকারও কি সিন্ডিকেটের কবলে পড়ে আছে বলে মনে সরকার করছেন? যদি সিন্ডিকেটের কবলে থাকতো তাহলে সেখানে 10,000 কমতো না, বরং 10-এর জায়গায় 10 গুণ বাইরে চলে যেত, হয়তো 5 লাখ ওভার করে ফেলতো। তার মানে আপনি নিশ্চিন্তে বলতে পারেন যে সরকার সিন্ডিকেটের কবল থেকে বেরিয়ে আসছে, যেটা অন্তর্বর্তীকালীন সরকার নিজেও পারে না। জি, ধন্যবাদ। একটা মিনিট ভাই আমাকে একটু সময় দেন। আপনি এস আলমকে বাংলাদেশের সম্পদ বলেছেন। আমি যদি ভুল না করে থাকি, এস আলমের কাছে বাংলাদেশ সরকারের এই ভ্যাট ট্যাট মিলে 7,500 কোটি টাকার মতো পাওনা। একটা দুর্বৃত্ত, এস আলমের মতো একটা দুর্বৃত্ত যে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, আপনারাই তো কনস্টিটিউশন বলেন, আইন বলেন, এই এস আলমের মতো একটা দুর্বৃত্ত বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। সেই দুর্বৃত্তটা এতগুলো ব্যাংক খেয়ে ফেললো, ফার্মার্স ব্যাংক থেকে, মানে অন্য ইসলামিক ব্যাংক আমরা দেখেছি, বিভিন্ন ব্যাংক আমরা দেখেছি, প্রতিদিন সেখানে ঝামেলা হচ্ছে, তাদের টাকা দিতে পারতেছে না। এরকম একটা মানুষকে আপনি দেশের সম্পদ বললেন? ভাই, এস আলম গ্রুপ বলেন, বসুন্ধরা গ্রুপ বলেন, যেটাই বলেন না কেন, কোন প্রতিষ্ঠান অপরাধ করতে পারে না। অপরাধ করে আপনি ব্যক্তিকে শাস্তি দিতে পারেন। সেটা রাষ্ট্রের দায়িত্ব, আপনি তার প্রতিষ্ঠানকে চেনান। হ্যাঁ, বাস্তবতা এটা। কিন্তু আমাদের সেই স্বরাষ্ট্রমন্ত্রীর, আমি বিনয়ের সাথে বলছি ভাই, আমাদের সমস্যাটা হচ্ছে ওই জায়গায় আমরা যখন গাজী গ্রুপের দেখেছেন না টায়ার পুড়ে ফেলা হয়েছে, পুড়ে ফেলেছে মব ক্রিয়েট করে। হ্যাঁ, করেছেন। মব ক্রিয়েট করে গাজী গ্রুপের টায়ার ফ্যাক্টরি পুড়ে ফেলা হলো। পরবর্তীতে কি দেখা গেল যে ইন্ডিয়া থেকে টায়ার আমাদের আমদানি করতে হলো।
এবং সেটার দাম দাঁড়ালো কত, যেটা 1000 ছিল সেটা হলো 1800। আমি তো এই জায়গায় তো সমস্যা হচ্ছে। আপনি কি আমি তো আমাদের দেশীয় সম্পদকে রক্ষা না করতে পারি, আমাদের বিদেশ থেকে যতই রেমিটেন্স আসুক, যতই বিদেশি মুদ্রা আসুক, এইটাই তো মেটিকুলাস ডিজাইন, এইটাই তো মেটিকুলাস ডিজাইন। আমি যখন আমার বুদ্ধি, সত্তা, বিবেক এগুলো ভারতকে ইজারা দিব, তখন এই ধরনের মব আপনি দেখতে পাবেন। কারণ হচ্ছে, আপনার কি জানা আছে যে ইআরএল নামে, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড নামে একটা কোম্পানি আছে যারা বাংলাদেশের তেল শোধন করে। রাশিয়া থেকে যে ক্রুড অয়েল আসছে, সেই ক্রুড অয়েল গুলো ভারতে গিয়ে রিফাইন হয়ে ভারত থেকে আবার বাংলাদেশে আমদানি করতে হবে। কেন? এটা আমরা সরাসরি আনতে পারি, আমরা তো সরাসরি আনতে পারি। এখানে আমাদের দেশীয় প্রতিষ্ঠান, আপনি এত দেশপ্রেমের কথা বলছেন, তাহলে ইস্টার্ন রিফাইনারি আপনি কেন গ্রোথটা বাড়াচ্ছেন না? আপনি কেন ভারতমুখী হচ্ছেন? ওই গাজী টায়ার যে পুড়ছে এবং ভারতের টায়ার যে বাংলাদেশে ঢুকবে, আমি মনে করি এইটাও ভারত প্রেমের একটা অংশ। কারণ আপনি দেশীয় শিল্পকে আপনারা ধ্বংস করছেন, পক্ষান্তরে ভারত থেকে আমদানি করছেন। ওই যে ইজারা দেওয়া আছে ভাই, ব্রেন ইজারা দেওয়া, আমরা অনেক কিছু দেখেছি যে কারা ওই সময় ভারতে ছিল, কারা শিলং থেকে কথাবার্তা বলেছে, মানে ওটাকে কি বলে, আপনি সালাউদ্দিন আহমেদকে এইভাবে বলতে পারেন না। আমি কিন্তু সালাউদ্দিন আহমেদের নাম বলি না ভাই, আপনি বলেছেন। আমি শিলং মানে কি সালাউদ্দিন নাকি? শিলংয়ে তো হীরাবাইও থাকতে পারে। আমি তো হীরাবাই মাঝখানে শিলং গেছিল, সেই হীরাবাই তো আমার শিলং থেকে ফোন দিছে, আমি শিলংয়ে। আমি কি বাপরে বাপ, আমি শিলংয়ের কথা বললেই আপনি সালাউদ্দিনের কথা বলবেন কেন? প্রচলিত হয়ে গেছে। আপনি বিশ্বাস করেন তারে শিলং মানে, আপনি বিশ্বাস করেন তাহলে শিলং মানে সালাউদ্দিন আহমেদ? আপনারা এটা এভাবে আপনি বিশ্বাস করছেন তো? আপনারা এইভাবে এতটুকুই আমার প্রাপ্তি ভাই। বাংলাদেশের মানুষ জানে, বাংলাদেশের মানুষ জানে যে শিলং বললে সালাউদ্দিন সাহেব চলে আসে। সালাউদ্দিন আহমেদ এই গণ অভ্যুত্থানে আমাদের সাথে যোগাযোগ করতেন সেখান থেকে। হ্যাঁ, এবং আমরা কিভাবে করতাম, once you are disaster, আপনি আমার কথা বুঝেন। এবং আমি বলছি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তার পিএস পর্যন্ত আমার সাথে যোগাযোগ করতেন। ফাইন। এবং সেই সমস্যাটাই তো ভাই ওই জায়গায়, ওই পর্যন্ত ঠিক আছে তো ভাই। বাট once you declare yourself that I am disaster, আমি disaster, আমাকে গুম করে রাখছে ভাই। আমি শুনি না কোন গুমবাজ বাহিনী আপনার হাতে মোবাইল দিয়ে বলছে যে প্লিজ ডু কানেক্টিভিটি about your political matters। এগুলো তো আমরা দেখি না, তাহলে এটা গুম কেন বলেন ভাই? এই সিম্পথি নিয়ে না হয়েছিলেন, গ্রেফতার হয়েছে, এই সিম্পথি নিয়ে না, তিনি আইনের মাধ্যমে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে একটা পর্যায়ে গিয়েছে। মানে শিলং এ যে ছিলেন, উনি কি গুম ছিলেন না? উনি কি গুম অবস্থায় ছিলেন না ফ্রি ছিলেন? উনি গুমেই ছিলেন। তো গুম থাকলে ভাই আপনি স্কাইপে থেকে কেমনে কথা বলেন? ভালো স্পষ্ট গণমাধ্যমে উঠে আসছে তো। কেমনে ভাই গুম হয়েছে? আপনি যদি গুমই থাকেন, তারপরে তিনি জেলখানায় গিয়েছেন, জেলখানা থেকে তারপরে তিনি আইনি প্রক্রিয়ায় তিনি দেশ ছাড়তে পারবেন না, ওখানে এলাকা ছাড়তে পারবেন না, ওখানে থাকতে হবে আইনি প্রক্রিয়া শেষ হওয়ার আগ পর্যন্ত। বলুন না ভাই, কেন ইন্ডিয়াতে আমরা দেখেছি শিলং এর রিসোর্টের বিছনা বেডিং আমরা দেখছি ভাই, আমরা দেখছি কত সুসজ্জিত, আমরা দেখেছি কত আয়া টায়া আছে ওখানে। সালাউদ্দিন আহমেদ কি অক্ষত কোনো ব্যক্তি না? আপনি বলছেন তিনি রাজকীয়ভাবে ভারত গিয়েছেন, মেহমান হিসেবে ভারত গিয়েছেন, তিনি ভারতীয় মেহমান হিসেবে গেস্ট হাউসে ছিলেন ভাই। আমি তো আপনার কথার সাথে একমত। উনি ভাড়া বাসায় থাকতেন, চাইলে আপনিও ভাড়ার বাসায় থাকতে পারেন। অবশ্যই, কিন্তু আপনি যখন বলবেন যে আমি ভারতে গুম ছিলাম, সালাউদ্দিন আহমেদ গুম ছিলেন, গুমের শিকার হয়েছিলেন। কারণ আমরা যারা গুম হয়েছি আমরা ভালো করে জানি গুম কি জিনিস। আপনি গুম ছিলেন? আমিও গুম হয়েছিলাম 21 সালের 21শে ফেব্রুয়ারি। আমি নারায়ণগঞ্জের বইগড় থেকে গুম হই। আচ্ছা, গুম হওয়ার কতদিন পর আপনি ফেরত আসলেন? মার্চের 18 তারিখ। কয়দিন ছিলেন গুম? এই সময় এর মধ্যে কি আপনি মোবাইল চালাইছেন ভাই? মানে ভাবিকে ফোন টোন দিয়েছেন মোবাইল থেকে, অথবা আপনার দলীয় নেতা কর্মী? আমাকে তো প্রকাশ্য আনা হয় নাই, আমাকে তো পিটায়া পরে ফেলে রাখা হয়েছে। এটা গুম, অ্যাবসলিউটলি গুম এটা। বাট আপনি যখন সালাউদ্দিন আহমেদ গুম হয়েছেন এবং তাকে পাওয়া গেছে, পুলিশ গ্রেফতার করছে তাকে। হ্যাঁ, ওই ভারতীয়। ধন্যবাদ। আমরা ছোট্ট একটা বিরতি যায়। দর্শক আপনারা দেখছিলেন বাজেটে কর্মসংস্থান প্রাধান্য পাচ্ছে নাকি উপেক্ষিত হচ্ছে। দুজন অতিথি কথা বলছিলেন, আমাদের সাথে কথা বলছেন আরিফ বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক আমজনতা দল, কথা বলছিলেন তানিম আহমেদ, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। তিনি যদি আইনি প্রক্রিয়ায় বের হয়ে থাকেন তাহলে তো হি মাস্ট কাম। ওনার তো পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসার কথা। উনি কি পাসপোর্ট নিয়ে আসছিলেন বাংলাদেশে? ট্রাভেল পাস নিয়ে আসছেন। আপনি জানেন যে ট্রাভেল পাস কাদেরকে দেওয়া হয়?
অবৈধদেরকে ট্রাভেল পাস দিয়ে বাংলাদেশে ঢুকানো হয়। আপনি জানেন এটা? এই আইনটা আপনার জানা আছে? উনি তো অবৈধভাবেই ওনাকে নেওয়া হয়েছে। তো ভাই অবৈধভাবে আমি মিডিয়া গুম হয়েছেন, গুম হওয়ার পরে আওয়ামী লীগ সরকার তাকে আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরছি। নেওয়ার দর্শক, ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে আসলাম এনটিভির রাষ্ট্রচিন্তা আয়োজনে। আজকে বিষয়টা রয়েছে বাজেট কর্মসংস্থান প্রাধান্য পাচ্ছে নাকি উপেক্ষিত হচ্ছে। এই বিষয়টুকু দুজন অতিথি উপস্থিত আছেন। আরিফ বিল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমজনতার দল, উপস্থিত আছেন পীর তানিম আহমেদ, সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। আমরা একটু যাই জনাব তানিম আহমেদ আপনার কাছেই। নিশ্চয়ই জানেন বাজেট শুধু আয় ব্যয়ের হিসাব নয়, আসলে এটি দেশের একটি অর্থনৈতিক দিক নির্দেশনা। আমরা আপনাকে জানতে চাই, বাংলাদেশে প্রতি বছরই লক্ষ লক্ষ শিক্ষিত তরুণ চাকরির বাজারে প্রবেশ করছে, সেই অনুযায়ী সেই হারে আসলে চাকরির বাজার তৈরি হচ্ছে না। আপনি কি মনে করছেন শিক্ষা ব্যবস্থা চাকরির বাজারের সমন্বয়টা হচ্ছে না? আমাদের সমন্বয় তো নাই। সমন্বয় কেন নাই? কারণ আমি যদি আমার এলাকার তুলনা দিয়ে বলি, আমাদের এলাকার যে স্কুলে আমি পড়েছি সেই স্কুলের এখন যিনি মানে হেডমাস্টার, উনি আওয়ামী লীগের সময়ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির মানে একদম প্রধান ছিলেন। এখন বিএনপি আসছে, উনি আবার সেই বিএনপিরও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান। এতে করে কি হয়? দলীয় দুর্বৃত্তায়নের প্রতিষ্ঠা হয়। শিক্ষায় যখন আপনি দলীয় দুর্বৃত্তায়নকে ঢুকাবেন, শিক্ষা মননে মনোযোগ না দিয়ে আপনি যখন তুষ্ট করার জন্য রাজনীতি করে বেড়াবেন, এটা মোটা দাগে শিক্ষার উপরে একটা এফেক্ট প্রভাব পড়ে। আপনি জানেন, আমি আমাদের ইসের জন্য, আমাদের অফিসের জন্য আমরা একটা এডিটর, এখন কিন্তু খেয়াল করতে হবে শিক্ষামন্ত্রী কে আমাদের মিলন সাহেব। আমরা যাচ্ছি ওনার কাছে, আমরা তাহলে ওনার কাছে যাচ্ছি। শিক্ষামন্ত্রী 2 মাসে কি কোনো উল্লেখযোগ্য অগ্রগতি আছে আপনি বলতে পারবেন কিনা? শিক্ষামন্ত্রী 2 মাসে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি জি যা করেছেন সেটা যদি আমি বলতে আমরা একটু জানতে চাই। এই যে পরীক্ষা চলমান, জি, সেই জায়গায় শিক্ষার্থীরা তারা কিন্তু অনেকেই অনেক স্মার্ট। এখন হচ্ছে যে আমাদের শিক্ষামন্ত্রী মিলন সাহেব যে কোনো মুহূর্তে হেলিকপ্টার দিয়ে চলে আসতে পারে। জি, মানে এটা সফলতা। আমি ভয় লাগাচ্ছেন না, আমি তো শুরু করছি। আপনি ভয় লাগাচ্ছেন মানে 2 মাসে আমি ভয় লাগাচ্ছি না, বাস্তবতা এটা স্বীকার করতে হবে। বাস্তবতা তো আমরা তিনি এমন একটা স্ট্রিট মানুষ, আমরা নিজেদের এই এসএসসি পরীক্ষার প্রশ্ন কোনোভাবে এই এসএসসি পরীক্ষার প্রশ্ন 10,000 টাকা করে কিনতে পাওয়া গেছে ভাই। আমরা এরকম খবর তো দেখছি করতে পারে। গ্রেফতার হয়েছে তো? হ্যাঁ, গ্রেফতার হয়েছে তো। এটা ব্যর্থতা না? এটা অবশ্যই সফলতা। এটা সফলতা। কেউ যদি আপনার এসএসসি পরীক্ষার প্রশ্ন হবে, এসএসসি পরীক্ষার প্রশ্ন নীলক্ষেতে বিক্রি হবে, আপনি সেটার 2-1 টাকা ধরবেন, আর এটা আপনার সফলতা? আইন তো প্রয়োগ হয়েছে, গ্রেফতার হয়েছে। যে অপরাধী যদি গ্রেফতার হয়, আইনের প্রক্রিয়ায় আসে, তাহলে আপনি সেটাকে সফলতা কেন দেখবেন? ভাই, সাকসেসটা কি জানেন? সাকসেসটা হচ্ছে টু প্রিভেন্ট দ্য ক্রাইম রাদার দ্যান ইউ অ্যারেস্ট দ্য ক্রিমিনাল। এইটা আপনার বুঝতে হবে। আপনি ক্রাইমটাকে প্রিভেন্ট করেছেন যে মাদ্রাসার প্রশ্নপত্র ফাঁস হয়, বিশেষ করে কওমি মাদ্রাসার। আমি কওমি মাদ্রাসার শিক্ষার্থী ছিলাম। আচ্ছা, শেখ হাসিনার আমলে প্রথম যখন কওমি মাদ্রাসাকে সনদ দেওয়া হয়, প্রথম পরীক্ষার্থী আমি ছিলাম। সেই সময় শেখ হাসিনার আমলে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। শেখ হাসিনা বিচার করতে পেরেছে? করতে পারে নাই। আপনি সেটাই দেখেন, শেখ হাসিনা যেহেতু পারে নাই, বিএনপি সরকার ক্ষমতায় এসেছে জনগণের ভোটের মাধ্যমে। সেটা কিন্তু বাস্তবায়ন করছে। কেউ যদি দুর্নীতি করে থাকে সেটা গ্রেফতার হচ্ছে। শেখ হাসিনার একজন ড্রাইভার দুর্নীতি করেছিল, দেখেছেন তো, প্রশ্নপত্র ফাঁস করেছেন একজন ড্রাইভার। তাকে অন্তর্বর্তীকালীন সরকার আইনের আওতায় নিয়ে এসেছেন, তাকে ধন্যবাদ জানাই। যদি আপনি এরকম বিএনপির আমলে কোনো একটা দেখতে পারেন, বলবেন, জানাবেন, অবশ্যই সরকার সেটা পদক্ষেপ নেবে। যদি সরকার জানতে পারে আপনার দুর্নীতি করছে, আপনার এতগুলো সংস্থা ভাই, এনএসআই, ডিজিএফআই, র‍্যাব, এসবি, সিটিএসবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, এরা কি করে? আপনি আপনার ব্যাকবোন ভেঙে দিচ্ছে দুষ্ট চক্র। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, বিসিএস এর প্রশ্নপত্র ফাঁস। পোলাপান ভাই, ইউ আর ফেসিং জেনজি, ইউ আর ফেসিং আলফা। আপনার এটা বুঝতে হবে। হ্যাঁ, এখন পোলাপান দেখি বানায়, মিম বানায়, কারেন্ট আর যাবে না। হোয়াট ইজ দিস ব্রাদার?
আমরা আপনার কাছে একটু শিক্ষা ব্যবস্থা এবং চাকরির বাজার, টিকটকের উপর নির্ভরশীল। শিক্ষা ব্যবস্থা না ভাই, এটা আমরা ন্যাশনাল টেলিভিশনে এই ধরনের কথা যেন তানিম আহমেদ, চাকরির বাজার আর শিক্ষা ব্যবস্থার একটা সমন্বয়ের জন্য কি পরামর্শ হতে পারে? ভাই, আসলে সমন্বয়ের জন্য আপনার হাতে কলমে শিক্ষার কোনো বিকল্প নাই, রাইট, সোজা কথা। কারণ কেন বলছি এই কথা, আমরা কয়েকদিন আগে আমাদের অফিসের জন্য একজন এডিটর দরকার, তা আমি এডিটরের বিজ্ঞাপন দিয়েছি। এই গল্পটা খুবই প্রাসঙ্গিক। মোটামুটি 60-70টা সিভি পড়ছে। যখন আমি টেকনিক্যালি তাদের ইন্টারভিউ নিয়েছি, তারা পারে না, কিন্তু তাদের সিভি কিন্তু ঠিকই আছে, শিক্ষাগত যোগ্যতা ঠিকই আছে। আপনি আজকে মাস্টার্স, হাতে কলমের কোনো শিক্ষা আপনি নেই। মাস্টার্স পাস, আপনাকে অবশ্যই রেসপেক্ট হিসেবে কিন্তু আমার দেখতে হবে, বিকজ আপনি শিক্ষিত, কিন্তু ইউ নো নাথিং। কর্মের সাথে কোনো কর্মের সাথে আপনার শিক্ষার কোনো সামঞ্জস্য সামঞ্জস্য নেই। নাই। বুয়েট থেকে একটা ছেলে পাশ করে সে বিসিএস ক্যাডার হচ্ছে, ওর পিছনে রাষ্ট্রের যে কত পরিমাণ খরচ, এই যে কত পরিমাণ ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্টটা কিন্তু আপনি মুখস্থ বিদ্যা দিয়ে পার করা দিচ্ছেন। আমি সরি, আমি কখনোই বিসিএস ক্যাডারদেরকে ছোট করে দেখি না, তারা অবশ্যই যোগ্য ওই জায়গায়। কিন্তু আপনি সমাজ বিজ্ঞানে পড়ে অথবা ওই রিলেভেন্ট ফিল্ডে যদি থাকতেন, আমার মনে হয় এটা মোর এফেক্টিভ হতো রেদার দেন ইউ আর এন ইঞ্জিনিয়ার, এরপরে আপনি ওখানে এসে প্রশাসক হয়েছেন। ভাই, আপনার এই ইঞ্জিনিয়ারনেস আমার রাষ্ট্র বঞ্চিত হয়েছে এবং টোটাল ইনভেস্টমেন্ট ইজ টোটালি ইউজড। এটাকে কি বলে, ইউজড না, এটা হচ্ছে ওয়েস্ট, মিসইউজ। জি, ওয়েস্ট, মিসইউজ এন্ড ওয়েস্ট। জি তানিম ভাই, আপনি কিন্তু খেয়াল অবশ্যই করেছেন কিনা আমি জানি না, বলেন ভাই। বিএনপি তাদের ইশতেহারে কিন্তু যুবকদের নিয়ে যে চিন্তা প্রকাশ করেছে, হ্যাঁ, সেখানে কিন্তু স্পষ্ট যে দক্ষ যুবক তৈরি করবে, দক্ষ শিক্ষার্থী তৈরি করবে, দক্ষ কর্মী তৈরি করবে। স্কুলে ওই স্কুলে বা কলেজে ওই রাজনৈতিক শিক্ষকদেরকে একটা রাজনৈতিক ব্যানারের মধ্যে নিয়ে এসে রাজনীতি কোথা থেকে শিখবে? আমি আমার গ্রাম, আমি কোট আনকোট বলছি, ন্যাশনাল একদম শিক্ষার্থীরা টেলিভিশনের সামনে বলছি, আজকে আমি রাজনীতি করছি, আমি রাজনীতির বিপক্ষে না, আমি রাজনীতির বিপক্ষে না, আমি দলীয় দাসত্বের বিপক্ষে, আমি রাজনীতির বিপক্ষে না, আমি দলীয় দাসত্বের বিপক্ষে। আপনি তখনই দলদাস আপনি যখন আপনার বিবেককে ইজারা দিবেন। আপনি আপনার বিবেককে যখন বলেন, সেটা আপনাকে বলতে হবে শিবিরকে, আপনাকে বলতে হবে ছাত্রলীগকে। তারা দলীয় দাসত্ব করতে গিয়ে 24-এর গণ অভ্যুত্থানের ট্র্যাজেডি তৈরি করছে। শিবিরকে যদি আপনি দলীয় দাসত্ব না বলেন, তাহলে 71-এর মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হবে। বাস্তবতা এটা আপনার মেনে নিতে হবে। আমরা বাস্তবতা মেনে নিই। ভাই, আমি আপনাকে একটু বলি, এইটা মেনে নিয়েই আমাদের রাকিব ভাইয়ের মতো নেতারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বছর ধরে আছেন, ওনারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমরা ওনাদেরকে মাঠে দেখছি। এখনো উনি প্রাইম মিনিস্টারের গাড়ির পিছনে দৌড়ান। এটা অবশ্য ওইভাবে একটু মনে হয়, মানে কেন দৌড়াচ্ছেন আমি জানি না, বাট আমি কিন্তু শিবিরকে দেখি না এভাবে কোনো গাড়ির পিছনে দৌড়াইতে, ছাত্রলীগকেও দেখি নাই। তার মানে কি ছাত্রলীগ? আমি আপনাকে ভিডিও দেখাতে পারবো, ছাত্র শিবিরের অনেক নেতাই দৌড়াইছে। কই, আমার একটা মিডিয়ায় একটা ক্লিপ দেখান। আমি আপনাকে দেখাইতে পারবো। আমি আর কয়েকদিন আগে আরেকটা ক্লিপ দেখছি ভাই, আরেকটা ক্লিপ দেখছি। মাননীয় প্রধানমন্ত্রী বসা আছেন, রাকিব সাহেব এসেছেন, রাকিব সাহেবকে বলছে যে ভাই তুমি নিচে বসো, এন্ড হি ওয়াজ সিটিং ডাউন ইন দ্য ফ্লোর। আর আমি শিবিরের সভাপতিকে দেখছি যে একদম নিয়ে এসে পাশে বসাইছে। আমি কিন্তু শিবিরের পক্ষে বলছি না, দেখেন আপনি যে বললেন, অভিযোগ করলেন যে শিবিরের কেউ গাড়ির পিছনে দৌড়ায় না। শফিকুর রহমান মাসুদ, শফিকুল ইসলাম মাসুদ, তিনি কে? ঢাকা মহানগরের সেক্রেটারি, আবার বাউফলের এমপি। তিনি, তার রিকশা এবং বুলবুল ভাই, যিনি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি, সম্ভবত আমি, দুইজন এক রিকশায় বসে আছেন এবং পিছন থেকে 4-5 জন দৌড়ায় আসতেছেন। শুধু তাই না, একজন উপজেলার আমির, তিনি রিকশায় বসা, তার পিছন বাইকে বসা, ওনার পিছনে 4-5 জন দৌড়াচ্ছেন, বাইক ঠেলছেন। সেটা সেই দৌড়ানো রাকিব ভাই দৌড়ানো, রাকিব ভাই তাকে আমি তো আপনাকে, আচ্ছা আমরা একটু বিষয়ের মধ্যে আবার ফিরে যাই। আমরা একটু বিষয়ের মধ্যে ফিরে যাই। আরিফ বিল্লাহ ভাই, এরকম কোন ন্যাশনাল নেতার পিছনে দৌড়েছে ভাই? আপনি আমার দেখেন। আরিফ বিল্লাহ ভাই, আমরা একটু সাবজেক্টে ফিরে যাই। আমরা যুগ উপযোগী যদি আমরা শিক্ষা প্রণয়ন করতে চাই, কারিগরি শিক্ষার জোর দিতে চাই, সত্যিকার অর্থে আপনি জানেন বিশ্ব এখন টোটাল এআই এর মধ্যে চলছে। আমাদের শিক্ষা ব্যবস্থা, আপনারা সরকারি দলের সাথে আছেন, আপনার দলও সরকারি দলের সাথে আছে। এই এআই কারিগরি শিক্ষার জন্য সরকার কোনো উদ্যোগ নিচ্ছে কিনা আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন, বা আপনার দল একটু কোনো প্রতিবাদ বা কোনো প্রস্তাবনা দিয়েছে কিনা যদি একটু দর্শকের উদ্দেশ্যে বলেন। শীঘ্রই আপনারা দৃশ্যমান কিছু দেখবেন। যেমন সরকার সামনে বাজেটকে নিয়ে পরিকল্পনা করছে যে আমাদের বাংলাদেশে কিন্তু একটা ফেমাস সাইট হলো ফিন্যান্সিং,
এই জগতে বিশাল একটা জগৎ, রাইট রাইট। শিক্ষার্থী থেকে শুরু করে যুবকরা যারা আবার জব হোল্ডার আছেন তারাও কিন্তু এই মার্কেট বিশাল একটা মার্কেট, ফ্রিল্যান্সের বিশাল একটা মার্কেট। দক্ষ জনশক্তি তৈরির ক্ষেত্রে সেটিতেও সরকার মনোযোগী হচ্ছেন। এবং শ্রমবাজার আপনারা দেখেছেন যে আমরা বিদেশে শ্রমিক রপ্তানি করি, হ্যাঁ এটা আমাদের তো বাংলাদেশের মানে শুরু লগ্ন থেকে এটা হয়ে আসছে। এবং আমরা অনেক সময় পাঠানো হয় কি আমাদের 100-এর উপরে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে। আমি বলছি আমরা একটু যদি আপনাকে আপনার সুবিধার্থে বলি, 100-এর উপরে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, প্রায় 40টির মতো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। 1000 বিশ্ববিদ্যালয় কোনো নাম কামের মধ্যে আমাদের একটি বিশ্ববিদ্যালয় নেই। আপনি পরক্ষণে দেখেন এমআইটির মতো, আপনার এমআইটির মতো বিশ্ববিদ্যালয় ভারতের যারা আজকে গুগলের সিইও হচ্ছে, ফেসবুকের সিইও হচ্ছে, ইনস্টাগ্রামের সিইও হচ্ছে, ইউটিউবের সিইও হচ্ছে, আমরা কিন্তু পারিনি। এইখানে সরকারের কোনো হাত এটাকে উদ্যোগ নিয়েছে কিনা? সরকারের বাজেটের ক্ষেত্রে সরকার এবার উদ্যোগ নিয়েছে, যেটা নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে সরকারের যতটুকু আমি জানি, বিতর্কিত বিষয় এটা প্রকাশ্যে এখনো আসে নাই। সরকার কাঠামোগত উন্নয়নে বিশ্বাসী না। সরকার শিক্ষা খাতে এবং কর্মসংস্থানের খাতে তারা চিন্তা করছে যে মানুষের স্কিল, অর্থাৎ যারা কর্মমুখী হবেন, যারা কর্মসংস্থানে যারা কর্মচারী হবে না, এক কথায় যারা কর্ম করবেন, তাদের স্কিলের ক্ষেত্রে সরকার কিন্তু উন্নয়নে বাজেটে সবকিছুতে অবদান রাখবেন। আমরা দেখেছি বিগত সময়গুলোতে যা হয়েছে, কাঠামোগত উন্নয়ন হয়েছে, অনেক বড় বড় বিল্ডিং হয়েছে, কিন্তু শিক্ষার্থী নাই। এরকম অনেক কলেজ হয়েছে, স্কুল হয়েছে, ইউনিভার্সিটি হয়েছে, কিন্তু শিক্ষার্থী নাই, শিক্ষার্থী নাই। সরকার যদি এটা করতে পারে অবশ্যই সরকারকে সাধুবাদ জানাই ভাই। সরকার যদি আমি যদি আপনার কথাকে বিশ্বাস করি, তাহলে সরকার যদি এটা করে অবশ্যই সরকারকে সাধুবাদ জানাই। কিন্তু দল থেকে আপনাদের কোনো প্রস্তাবনা হচ্ছে এটা, আমরা আমাদের দলের তরফ থেকে সরকারকে একটা প্রস্তাবনা দিয়েছি, সেটা হলো আমরা চাই এমন শিক্ষার্থী যারা হাতে কলমে শিক্ষা গ্রহণ করবে, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে। আমরা এই কথাটাও বলেছি যে আপনি আপনার প্রধানমন্ত্রীকে আমরা মেসেজটা পাঠিয়েছি যে আপনার উপদেষ্টা যে মাহাদি আমিন ভাই, উনি যেরকম দক্ষ একজন ব্যক্তি, গুণী ব্যক্তি, এই ধরনের যারা আছে তাদেরকে কাছে টানেন এবং তাদের এই ধরনের আরো যারা ভালো পরামর্শ দিতে পারে এদেরকে নিয়ে পরামর্শ করে একটা সঠিক রুট ম্যাপের দিকে আসেন। সরকার আমাদের এই পরামর্শটাকেও উনি সাধুবাদ জানান। এটা অবশ্যই আমি আপনাকেও সাধুবাদ জানাই। আপনারা যদি এই ধরনের প্রস্তাবনা এনে থাকেন যে হাতে কলমে শিক্ষার আসলে কোনো বিকল্প নাই, হাতে কলমে শিক্ষার কোনো বিকল্প নাই। আপনার একাডেমিক সার্টিফিকেট দিয়ে আপনি এই 2026-এ এসে আপনি জব মার্কেটেও ওইভাবে পাবেন না, প্রতিযোগিতার টিকে থাকা যাবে না, শিক্ষাটা হচ্ছে টোটালি ভ্যালুলেস হয়ে যাবে। ভাইয়া যখন গুগলের সিওর কথা বলছেন, এমআইটির কথা বলছেন, এগুলো আমাদেরকে আশান্বিত করে। অপরদিকে বাংলাদেশের অবস্থা যদি দেখেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি এটা একটা সিঙ্গারার বিশ্ববিদ্যালয়, ভিসি কারখানা, তৈরি হয়, কিন্তু বর্তমানে এখনো মুক্ত হয় নাই, শিবিরের দখলে আছে, এখনো মুক্ত হয় না। সিঙ্গারার জায়গায় আপনি সমস্যা বলতে পারেন এখন না, শিবির এই ধরনের কথা বলে নাই ভাইয়া, কোট আনকোট বলে নাই, বাট ভিসি 10 টাকায় সামোসা পাওয়া যায়। আখতারুজ্জামান, আমি কোট আনকোট বলছি, উনি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম 10 টাকায় সামোসা পৃথিবীর আর কোনো দেশে পাওয়া যায় না। ওইটাই হচ্ছে ওনার জন্য গোল ছিল, পদলেহন করা এবং এই 10 টাকার সামোসা সিঙ্গারা, এইটাই ছিল ওনার ফ্যাক্ট। কিন্তু আপনি যখন আবার নতুন করে বলবেন যে গুগলের সিইও হচ্ছে, ইনস্টাগ্রামের সিইও হচ্ছে, ভাই আমরা তো সভাপতি সেক্রেটারি প্রডিউস করি ক্লান্ত। আপনি দেখেন পৃথিবীতে একটা দেশ দেখান যেখানে সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, পৃথিবীর আর কোনো দেশে এত পরিমাণ সভাপতি সেক্রেটারি আছে কিনা আমার জানা নাই। এত পরিমাণ নেতা যদি থাকে একটা দেশে, সেখানে তো সমস্যা হবেই। আমার মনে হয় যে শিক্ষা ব্যবস্থাটা আমার যেটা একদম আমি বলি ভাই, দলের কমিটি পাবলিক হয়েছে, তারা প্রকাশ্য রাজনীতি করে, তারা গুপ্ত রাজনীতি করে। ভাই 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 প্লিজ না, কেন প্লিজ, যে ছাত্র শিবির বিরোধী দলে যারা আছেন, প্লিজ ভাই, গুপ্ত রাজনীতি, তাদের কয়জন নেতা আছে সেটা প্রকাশ্যে আসে। ভাই আমি কোথায় বলি আর আপনি কি বলছেন? আমি তো বলছি, আপনি তো বললেন সহসভাপতির পদে। না না, সভাপতি, এই সব পৃথিবীর সব ক্ষেত্রে গুপ্ত রাজনীতি, গুপ্ত রাজনীতির কারণে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলাকারী আপনাদের দলীয় পদ পায়। সেই মনিউ ব্রাদার, মানুষের খণ্ডন, আমি ভুল বলছি কিনা? খণ্ডন,
আপনার ওই পদটা দিয়েছেন তো টাকা পয়সা খাইয়া? না, অবশ্যই তাহলে না। কেমনে দিলেন? এরকম একটা দুর্নীতি ভুলবশত কোনো যে একটা আমাদের নাম পারে, সেই জন্য যে সেই আমাদের কমিটি- গণতন্ত্রের হয়েছে, বাতিল করা আপসের হয়েছে। নেত্রী এবং ভাই ওইসব কথা যারা বলবেন না এই ভাই। ধরনের বাতিল কাজে- কেন করবেন? আপনি দিবেন কেন যারা এখানে? কমিটিতে যুক্ত ছিল, যারা এই কমিটি যাচাই বাছাইয়ের দায়িত্বে ছিল, তাদেরকে বহিষ্কার করা হয়েছে। ভাই, আপনি স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। আপনি আবার তাই আসেন। না, ফেনী জেলা কমিটি, হ্যাঁ। পৌর কমিটিকে বহিষ্কার করা হয়েছে, হ্যাঁ। ফেনী জেলা কমিটিকে স্থগিত করা হয়েছে। হ্যাঁ। আপনি দেখান না অন্য কোন রাজনৈতিক দলে এই ধরনের পদক্ষেপ আপনারা কি নেওয়া এমপি কে হয়েছে? বহিষ্কার করছেন? বাংলাদেশে আপনারা এমপি কে বহিষ্কার করছেন যে MP সাহেব না না না, তো আপনারা করেন নাই। সংরক্ষিত নারী আসনে যাকে মনোনয়ন দিয়েছেন উনি শেখ হাসিনার গুণগান গাওয়া একজন মানুষ এবং এবং আওয়ামী লীগের পোস্টেড একজন নেত্রী, তারা আপনাকে তাদেরকে আপনারা হচ্ছে এমপি বানিয়েছেন কেন? ও শিলংয়ের প্রেসক্রিপশন নাকি ভাই? আপনি ভুল বলছেন। তাহলে? তিনি কিন্তু তার অবস্থান পরিষ্কার করছেন। কি করেছেন শুনি একটু। তিনি বিএনপির আদর্শে রাজনীতি করছেন। ভাই আপনি তাহলে গুপ্ত কাদেরকে বলছেন? তাহলে ভাই? গুপ্ত কাদের গুপ্ত বলছেন? কাদেরকে বলছেন আপনি? সাদিক কায়েমদেরকে, ফরহাদদেরকে, আরে ভাই, তাদের বিষয়ে আর সাদিক কায়েমের এই তার জিনিসগুলো বিষয়ে দেখেন তো আওয়ামী লীগ প্রকাশ্য কোনো কিছু বলে নাই তো। ভাই, আওয়ামী লীগের একজন পোস্টেড ফরহাদের নেত্রী, আওয়ামী লীগের একজন পোস্টেড নেত্রীকে আপনি হচ্ছে এমপি বানাবেন, খালেদা জিয়ার গাড়ি বহরে হামলাকারীকে একজনের ছাত্রলীগের একজনকে পোস্ট দিবেন, আর আপনি শিবিরকে বলবেন শিবিরের অন্য গুপ্ত। কেউ করতে পারে না, সেই ক্ষেত্রে আপনি শিবির করতে দেখেন পারে না, কিনা? আমাদের রুহুল কবির রিজভী ভাইকে সবাই বলে উনি নাকি বসে থাকেন প্যাড নিয়ে, হ্যাঁ। কখন কাকে বহিষ্কার করতে হবে, হ্যাঁ, এটা ভালো দিক তো। কারণ উনি শাস্তি প্রয়োগ করেন। এবং শাস্তি আপনি প্রয়োগ দেখেন, করে আবার দলে ফিরে নেন, বিরোধী দল দলের সংকটময় আপনি মুহূর্তে আবার পেয়েছেন কি? দলে ফিরে নেন। এরকম মজস্র আপনারা ঘটনা কি আছে। পেয়েছেন বিরোধী দল থেকে একজন বহিষ্কার হয়েছে, একজন কোন কারণ দর্শানোর নোটিশ আপনি- পেয়েছে, আপনি- যেখানে আপনি- সাদেক কায়ুম সরাসরি ছাত্রলীগের পোস্টেড ছিল, জয় বাংলা স্লোগানে তার ক্যাম্পাস কাঁপতো, যেখানে ফরহাদ ছাত্রলীগের পোস্টেড ছিল, সেগুলো নিশ্চিত করছে এরান লাইভে এসে, সাদ্দাম লাইভে এসে, ভারত থেকে। আপনারা দেখেছেন তো? আমরা তো আরেকটা দেখছি, ওই ছাত্রলীগের এক নেত্রীকে আপনারা হচ্ছে ইয়ে দিচ্ছেন, আবার নতুন আরেক এমপি বানাইছেন সংরক্ষিত আসনে। তারে আমি শেষ পর্যায়ে আছি। আমরা শেষ পর্যায়ে এখানে বসা তারে আপনারা দেখছি দেখছেন এখানে বসা, বাজেটে কর্মসংস্থান ফেসবুকে- প্রাধান্য ফেসবুকে অনেক পাচ্ছেন পোস্ট নাকি করে দেখছি উপকৃত ভাই। হচ্ছে? আজকে আপনি যখন বলবেন যে কেউ সত্যি গুপ্ত, কথা বলছিলেন, আমাদের সাথে আপনি আছেন তাদেরকে আরিফুল্লাহ, নিয়ে বলছেন কেন্দ্রীয় সেটা একটু সাংগঠনিক চিন্তা সম্পাদক করবেন। আম জনতার দল, আমাদের সাথে আছেন পীর তানিম আহমেদ, সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষণ। দর্শক, আবার আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।